নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান হারানো দিনের গান। আমাদের আজকের এই অনুষ্ঠানটা একটা বলা যেতে পারে ওই খুব স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো অনুষ্ঠান। তার কারণ এই হারানো দিনের গানে আমরা আজকে এমন একজন মানুষকে পেয়েছি, সেই মানুষটির কাছে শুধু গান শোনা নয়, তার কাছ থেকে অনেক গল্প শোনা এবং তার কাছ থেকে তার পাশে বসে আজকে অনুষ্ঠান করতে পেরে আমি সত্যি নিজের উপরে নিজে খুব আনন্দিত, খুশিও। আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই আমার উপরে রয়েছে বলে আজকে আমি এই মানুষটির পাশে বসেছি। আমি এর আগে বহুবার তার সঙ্গে গল্প করেছি, তার ইন্টারভিউ নিয়েছি, কিন্তু কোথাও যেন আজকের এই অনুষ্ঠানে একটা নতুন প্রাপ্তি মনে হচ্ছে আমার। তিনি আর কেউ নন, তিনি হলেন বনশ্রীদি। আমি একবারে বলি বনশ্রী সেনগুপ্ত, খুব গালভরা বলা যেতে পারে, কিন্তু আমাদের ভীষণ পছন্দের খুব কাছের মানুষ বনশ্রীদি। স্বাগত জানাই তোমাকে, যদিও তোমাকে আজকে এবারে দ্বিতীয়বার পেলাম এই মঞ্চে। আসল কথা কি জানো তো দিদি, এই অনুষ্ঠানে আমরা এখন যাদেরকে আনছি তারা এখনকার শিল্পী, এখনকার গায়ক গায়িকা, তারা তোমাদের গানগুলো আমাদেরকে শোনান। হ্যাঁ, শুনি। তুমি শোনো নিশ্চয়ই? খুব শুনি, কিন্তু তারা শোনান, সেখানে আমি গল্প করি তৎকালীন যুগের সঙ্গীত পরিচালকদের কথা, গীতিকারদের কথা, কিন্তু আমি যেটা গল্প করি সেটা আমি পড়ে জেনে গল্পটা করি। আজকে অনুষ্ঠানটা কেন বললাম একটা বড় প্রাপ্তি, তুমি তাদের সঙ্গে কাজ করেছো, তাদের সঙ্গে তাদের পাশে বসে গান তুলেছো, সুরকার তোমাকে বকাঝকা করে হয়তো গানটা তুলিয়েছেন, কিভাবে তৈরি হয়েছো, সেই সব গল্প আজকে আমরা একদম পাবো, মানে টাটকা গল্প আর কি, যাকে বলে বাসি নয় এবং সেই জায়গা থেকে আমাদের আজকে এগিয়ে যাওয়া। কিন্তু যারা না হলে এই অনুষ্ঠান সুন্দর নয়, অর্থাৎ আমি যেমন একদম সর্বঘটে কাঁঠালি কলার মতো রয়েছি, ঠিক সেরকম আমি ওদেরকেও বলি ওরাও সর্বঘটে কাঁঠালি কলা। আমার সঙ্গে রয়েছেন সিনথেসাইজারের সুব্রত, আর গিটারে আমাদের সঙ্গে আজকে রয়েছেন অঙ্কন, তবলায় মানস এবং অক্টোপ্যাডে বিক্রম, আর আজকে আমাদের শব্দে রয়েছেন গঙ্গা, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যামেরার পিছনে যারা থাকেন তারাও সর্বঘটে কাঠালি করা, কারণ ওরা ছাড়াও আমরা কিন্তু কেউ কিচ্ছু এগোতে পারবো না। তো এই হচ্ছে আমাদের একটা পুরো টিম। কিন্তু আজকে যেহেতু বনশ্রীদি রয়েছেন, বনশ্রীদি খুব কাছের মানুষ ছিলেন সুধীন দাশগুপ্তের, একদম। সুতরাং তার গল্প অনেক শুনবো, অনেক বেশি শুনবো। নচিকেতা ঘোষ শুনবো, অনিল বাগচিও শুনবো, কিন্তু বা মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় শুনবো, জটিলেশ্বর মুখোপাধ্যায়, জটিলেশ্বর দাস, অজয় দাস, একদম সবার শুনবো, কিন্তু সুধীন দাশগুপ্তের গল্প একটু বেশি শুনবো, সলিলদার গল্পও শুনবো, সলিল চৌধুরী, একদম। তো আজকে চলো সুব্রত আমরা শুরু করি। তাহলে শুরুটা কি হবে? গান দিয়েই তো। হ্যাঁ, যার কাছে এত বছর গান শিখলাম তিনি আমার গুরু সুধীন দাশগুপ্ত। আমি কি করে ওনার জায়গায় পৌঁছলাম সেটা পরে বলবো। আগে সুধীনদার একটা গান আমি গাই। সুধীনদার সুর, আর সুধীনদা আবার পুলকদাকে বেশি নিতেন, গীতিকার হিসেবে পুলকদার কথাই বেশি নিতেন, আর সুধীনদা নিজেও গান লিখতেন। কিন্তু যখনই কোনো অনুষ্ঠান মানে গান তৈরি হতো, তখন বসে আমাকে ডাকতেন, এসো দেখো এই গানটা কীরকম হচ্ছে, এটা আশাকে দেবো, এটা লতাজিকে দেবো, এটা আরতিকে দেবো, এটা মান্না দা, এগুলো শুনতাম। তা আমি বললাম এই যে গানটা শোনাচ্ছেন এটা আমায় দিন না। বলে পারবে? আমি হ্যাঁ আপনার ছাড়তে পারবো না কেন, শোনাই, একদম বাজাও। এ মনে তোমাকে না দেখে, এ চোখে ও চোখে, দু চোখে সাজিয়ে রেখেছি, তুমি জানবে না, কিছু বলবো না, এই অন্তরে কত কল্পনা, নতুন আকাশ ঘুরেছি। এই মনে তোমাকে না দেখে, এ চোখে ও চোখে, দু চোখে সাজিয়ে রেখেছি, তুমি জানবে না, কিছু বলবো না, এই অন্তরে কত কল্পনা, নতুন আকাশ ঘুরেছি। দূরে দূরে রোদ দূরে, পাখি ওড়ে সেই সুরে, দূরে দূরে রোদ দূরে,
এ মনে তোমাকে না দেখে এ চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি। পারো যদি পথ খুঁজে এসো চলে মন বুঝে, পারো যদি পথ খুঁজে এসো চলে মন বুঝে, তোমায় সে মন দিয়েছি তুমি জানবে না কিছু বলবো না, এই অন্তরে কত কল্পনা নতুন আকাশ গড়েছি। এ মনে তোমাকে না দেখে এ চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, তুমি জানবে না কিছু বলবো না, এই অন্তরে কত কল্পনা নতুন আকাশ গড়েছি। লা 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 লা। এবারে এই গল্পটা শুনবো। শুরু তো করেছিলে ছোট্টবেলায় বাবার কাছে ক্লাসিক্যাল দিয়ে তোমার পথ চলা। আমি এটুকু জানি, এটুকু আমার বন্ধুরা অনেকে হয়তো কিছু কিছু মানুষ জানেন যে বাবা ক্লাসিক্যাল মিউজিক শেখাতে চেয়েছিলেন, কিন্তু মেয়ে মাঝে মাঝেই আধুনিক গান শুনে গুনগুন করতেন। গল্পগুলো আমি জানি বলে বলে দিচ্ছি, যদি ভুল বলি তুমি আমাকে শুধরে দেবে। এবং যখন বাবা থাকতেন না, বাবা হয়তো কলকাতায় গেছেন, চুঁচুড়ার থেকে কলকাতা অনেকটা দূরত্ব, বনশ্রুতি গুছিয়ে আধুনিক গান গাইতে বসে গেছেন এবং বাড়িতে অন্যান্য ভাই বোনেরা খবর দিচ্ছেন, এবার দিদি বন্ধ করো, বাবা আসছেন। বাবা এসে গেছেন, বাবা হর্ন দিয়ে আসতেন না। পরে মা বললো যে তুমি যখন গাড়িটা ঢোকাবে একটু হর্ন দেবে, কারণ আমরা তখন তো সন্ধ্যা মুখার্জি, কেউ প্রতিমাদি, কেউ শ্যামল মিত্র এসব হয়ে যেতাম। আর যেই বাবা প্যাঁ প্যাঁ করতো তখন সবরে আমার বাবা একদম পছন্দ করতেন না আধুনিক বাংলা গান। একদমই তাই। কিন্তু সূত্রপাতটা বাড়ি থেকে হলেও আজকে একজনের কথা বলতেই হবে, যিনি আজকে আমাদের বনশ্রীদিকে তৈরি করেছেন, কথাটা তো অবশ্যই তার গুরুরা তৈরি করেছেন, কিন্তু যার সাহচর্যে বনশ্রীদিকে আমরা পেয়েছি তিনি হলেন শান্তিদা। আজকে মানুষটি নেই, কিন্তু আমি জানি শান্তিদা রয়েছেন এই আশেপাশে, এবং যেখানে বনশ্রুতি সেখানেই শান্তিদা। ঠিক উল্টো দিকে হয়তো কোনো একটা চেয়ারে তিনি বসে দেখছেন আর ইশারা করছেন, হ্যাঁ ইশারাটা করছেন, তো সেইটা নিশ্চয়ই বনশ্রুতি অনুভব করেন। হ্যাঁ করেন, নিশ্চয়ই তুমি করো। যাই হোক, আমি আর অন্য কথায় যাবো না, শান্তিদার কথা বলে হয়তো বনশ্রুতি এবং আমি দুজনেই আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, কারণ আমি মানুষটিকে খুব কাছ থেকে দেখেছি, জানি। কারণ ফোনটা করলে শান্তিদা ধরতেন, বনশ্রুতি নয়। এবারে চলে যাই তোমার গল্পেতে। তার একদিন তুমি ফোন করেছো, তখন বলছে কি হলো শান্তিদা ফোন ধরছে না কেন? হ্যাঁ আমি তো জানতামই না। আমি বললাম ও তো আর ফোন ধরবে না, ব্যাস তুমি চুপ হয়ে গেলে। হ্যাঁ আমি ফোন করেছি তোমার সাথে অনুষ্ঠানে কথা বলবো বলে, তুমি একটা আজ সারাদিনে একটা টপিক নিয়ে কথা বলবো, যে তোমাকে আমি ফোনও করবো। তো আমি ফোনটা করে বললাম আজকে তুমি ফোন ধরলে কেন, শান্তিদা কেন ফোন ধরলো না? তুই বলে যে শান্তিদা তো আর ফোন ধরবে না। আমি তখন জেনেছিলাম। যাই হোক, আমি বললাম না যে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আমারও তাই। আমি এবার জানবো যে তোমার বিয়েটা হলো, বিয়ের পরে তুমি কলকাতা, বিয়ের আগে কি তুমি আধুনিক গান শেখা শুরু করেছিলে না করনি? না না, এমনি যেমন এখন টিভি সবচেয়ে বড় সাইজ, সেরকম রেডিও ছিল আমাদের। ঠিক এমন একটা জায়গায় থাকতো যে 4 তলার মানুষের শুনতে হবে, 2 তলা হবে, 1 তলা হবে। এখন রেডিওতে একটু অনুরোধের আসর হতো, আর ঠিক পাশে মানে ওই বাড়িতেই বাবার চেম্বার, বাবা রুগী টুগি দেখতেন, আমরা ঠিক কান পেতে শুনতাম যে সন্ধ্যাদি, প্রতিমাদি, শ্যামলদা, মান্নাদা, রচিদি, এদের গান হতো, আর গুনগুন করে গাইতাম, মানে লেখা তো নেই। তা খুবই অল্প বয়সে বাবা চলে গেলেন। একদম বেঁচে থাকলে মনে হয় খুশি হতেন যে আমি একটু ছোট্টখাট্টো আর্টিস্ট হয়েছি। বাবা যেন মাকে বলতেন যে একে তো কিছুই করতে পারছে না, খালি খালি এই সন্ধ্যাদি গান গায়। আমি তো সন্ধ্যাদি গান গাই, তো তুমি জানো, তোমার চোখে জল ভর্তি একদম। তা আমি বললাম যে কি করবো তাহলে? বলে না, আগে শেখো। তবে একটা তনুশ্রী, একটা ব্যাপার হলো কি, যে ভিতটা আমার শক্ত ছিল, যেহেতু ক্লাসিক্যালের একটা বেস, তোমার ভিত আমার শক্ত ছিল। এবং চলে গেলেন প্রায় 62 সালেই চলে গেলেন। এবার দাদার আমরা অনেক ভাই বোন,
দু বোনের বিয়ে গেছে, আমার বাবা কখনোই চাইতেন না যে আমার বিয়ে হোক, আমি গান নিয়েই থাকি। সব সময় বলছি তুই গান নিয়ে থাক। দাদার একটা ইচ্ছে হলো যে কলকাতা একটা গানের পীঠস্থান, ওখানে যদি বিয়ে দিই তাহলে আমার ডাকনাম বোন। তা দাদার পছন্দের পাত্র, এটা এটা বলতে হাসি পাচ্ছে, 3 বোনকে বাবা দাদা বসিয়েছে। আর ওর বাড়ি থেকে এসে কেউ 2জন ভজন গেয়েছে, আমি আধুনিক বাংলা গান গেয়েছি। এবার কী হয়েছে, কলকাতায় গিয়ে ওর বাড়ির লোকেরা বললো মাঝখানের মেয়েটার গলাটা খুব ভালো, এটা আমি কোনোদিন বলিনি। এটা আজকে নতুন শুনলাম গল্প। আবার আরেকজন দেখতে এসছে, দাদা আবার এইদিকে করে দিল, মানে আমার বিয়ে দেবে না, বলে ওই দিকের মেয়েটা, ডান দিকের মেয়েটার গলা ভালো। ওরা যে ভজন আর ছাড়ছে না, তখন এরা এখনও বলতো যত নিয়ম, শান্তিদা আমাদেরকে বলা কি খুব খারাপ ছিল, আমাদের পছন্দ করলেন না কেন? বললাম আমি বুঝতে পারি তোমাদের কীরকম গলা, দেখো আমি ঠিক বুঝতে পেরেছি তোমার মেজদির গলা খুব সুন্দর। তখন দাদা বিয়ে দিল। বিয়েটা অনেক দিন, আজকে বিয়ে হয়নি, অনেক দিন আগে বিয়ে হয়েছে। কলকাতায় এলাম, একটা গান গাই তো বাবা বলবো, সুদিনদার কাছে এলাম, সেটা আমাকে মৃণাল চক্রবর্তী নিয়ে এলো। মানে তুমি সুদিনদার কাছে কিন্তু এসছো কলকাতায় এসে বেশ কিছু অনুষ্ঠান করার পরে 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 এবং তোমাকে সুদিনদার কাছে পাঠিয়েছেন একজন খুব স্বনামধন্য মানুষ, মৃণাল চক্রবর্তী। হ্যাঁ, তুমি সেই গল্পটা আমাকে বলেছিলে। তো গানে যাই আমরা এবার। আর এই গানটা গেয়ে নিই, তারপর মজা। আমার কিন্তু সব ফাংশনে গেলেই, সুদিনদার ক্লাসে গেলেই শুধু জিজ্ঞেস করতেন কি কেমন গেয়েছো, শ্রোতারা গ্রহণ করেছে, বা কি গান দিয়ে শুরু করলে, তুমি কি সন্ধ্যা দিয়ে গান গেয়েছো, গাওনি তো, মানে সবসময় চাইতেন যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হোক। আমি বললাম সুদিনদা পরে বলবো, আপনি এইরকম একটা গান তৈরি করুন। গানটা পরে বলছি, এই গানটা গাই। অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি, অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি, দুজনে যাব না হয় হারাবো, দু চোখে রেখে আলো প্রহরী, দুজনে যাব না হয় হারাবো, দু চোখে রেখে আলো প্রহরী, অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি। দুঃসাহসে এগিয়ে যেতে যায়, কোন রহস্যে আলো দেখিয়ে অন্ধকার না যায়, দুঃসাহসে এগিয়ে যেতে যায়, কোন রহস্যে আলো দেখিয়ে অন্ধকার না যায়, চমকে দিয়ে যায় আতঙ্কে ছায়া সহচরী, অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি। দূর থেকে কি ডাকে, কে হারিয়ে যায়, কে লুকিয়ে থাকে, থমকে কে দাঁড়ায়, দূর থেকে কি ডাকে, কে হারিয়ে যায়, কে লুকিয়ে থাকে, থমকে কে দাঁড়ায়, যেন একটা লাগিনে লুটিয়ে থাকে বাই, নিঃশ্বাসে কি মন্ত্রণাটা ছড়িয়ে রেখে যায়, কোন দৃশ্যে হাত যেন
অসম্ভব একটা জমে উঠেছে সকালবেলা, কিন্তু ঠিক আছে, আপনারাও এখন ঠান্ডাটাও পড়েছে বেশ আমেজে সকালবেলাটা বসে বাড়িতে অনুষ্ঠানটা দেখছেন। আমি জানি অনেকের অনেক কিছু জানাতে ইচ্ছে করছে। আপনাদের বলি, আপনারা সরাসরি সিটিভিএনের পেজে আপনাদের কমেন্টস দিতে পারেন। এই অনুষ্ঠানে আপনাদের কেমন লাগছে আমাদের ফেসবুক পেজ লাইক করে তাদের আপনারা কমেন্টস দিন। আমাদের ওয়েবসাইটে আপনাদের রিকুইজিশন দিতে পারেন যে আপনারা আর কী কী ধরনের অনুষ্ঠান চান। এই অনুষ্ঠানের ডিমান্ডটা কিন্তু আপনাদের, যে বনশ্রীদিকে নিয়ে আসুন। কারণ আমি এখানে বসে বসে অনেক কথা বলি, তো আমাদের বন্ধুরা দুজন তিনজন ফোন করে আমাদেরকে মেল করেছিলেন, ফোন নয়, তারা বলেছিলেন যে বনশ্রীদিকে নিয়ে আসুন, অনেক সুদিনদার গল্প শুনতে পারবেন। আমি সুদিনদার উপরে একটা অনুষ্ঠান করেছিলাম, তখন আমাকে এই সাজেশন তারা দিয়েছিলেন। তো তারপরের থেকেই আর কি এটা মাথায় ঘুরছে আমাদের। তো চলো সুদিনদার গল্পতে এবার চলে যাই। তুমি তারপরে কলকাতায় এলে এবং টুকটাক করে অনুষ্ঠান করছো। হ্যাঁ, ফাংশনটা মানে আমার কথা জানি না, কথার কথা তার কথা এসে যায় ঠিক। তখন তো এইসব মোবাইল নেই, খুব জলসা হতো সারা রাত্রিব্যাপী। আর ঠিক যোগাযোগ করতো, এমনি চলে যেত আমার ওয়াইফকে নিন, এটা কিন্তু বলতো 65-66 সালের কথা বলে, আমার ওয়াইফকে নিন, কার গান করে, এবারে বেশিরভাগ সন্ধ্যাদির গান করে, আমার তো গানও নেই তখন। আমি সবে সদ্য আমি বিবাহিত, বকুল বাগানে এলাম, এসে আমি গাইছি, সন্ধ্যাদির গানই গাইছি। ঠিক তার পাশের গলিতে মৃণাল চক্রবর্তী ভোরবেলা বোধহয় কোনো পাড়ার ছেলেকে দিয়ে ডেকে পাঠালো, বললো যে ওই যে মেয়েটি গাইলো, কার নতুন মনে হচ্ছে এখানকার, তো বললো শান্তিদার বউ, বলে ডাকো। আমরা যা পেয়েছি না, এই যে এত বছর 40-45 বছর গান করছি, ওকে ডাকো। আমার শুধু বললেন তুমি কেন সন্ধ্যাদি গান গাও কেন, আমি শুধু বলেছি যে আমাকে সন্ধ্যা মুখার্জি বলে তো ওর খুব ভালো লাগে। বলে কিচ্ছু হবে না তোমার, চলো। আমাকে বললো চলো একটা ট্যাক্সি করো, করে সুদিনদার বাড়িতে নিয়ে গেল, যতীন দাস রোডে। সুদিনদার তো আমার গান শুনলেন, শুনে ভীষণ বিরক্ত। মানে আমি প্রথম সুদিনদাকে দেখলাম, এত বিরক্ত। আমি বললাম কী ব্যাপার, তাহলে কি খুব খারাপ গেয়েছি আমি? হঠাৎ ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে কী জানি একটা কি নিয়ে এলেন, নিয়ে এসে বসলেন। মিলানদাকে বললেন যে তুমি যাও, একে আমি তৈরি করব। 65 সাল থেকে বলছি, একে আমি তৈরি করব, শুধু একটা তুমি তোমার পাড়াতে তো নতুন বউ হয়ে এসছে, সন্ধ্যাদির গান যেন না গায়, হেমন্ত দা, শ্যামল দা, মান্না দা, এদের গান যেন গায়, তাহলে গলাটা কি তৈরি হবে। হ্যাঁ, ওই আসলে তোমার একটা ধাঁচেই তুমি গান গাইছো, সন্ধ্যা মুখোপাধ্যায় যেভাবে গান সেই গানটাই, তাতে গলাটা একটা মনোটোনাস রেঞ্জে চলে যাবে। ওই সময় সুদিনদা বলেছিলেন, যদি ভাবতো না না আমাকে সবাই সন্ধ্যাদি বলছে, তাহলে আজকে আমি এত গান হতো না, আজকে কোনো চ্যানেলের কেউ ডাকতো না। না, আজকে তাহলে বনশ্রীদিকে আমরা পেতাম না, ওই কণ্ঠী হিসেবেই থেকে যাওয়া, যেটা আর কি আমরা এখনও দেখি, যারা অমুক কণ্ঠী তমুক কণ্ঠী। তো তোমাকে সেই জায়গা থেকে একটা মেন্টার হিসেবে তিনি বার করে একদম একদম। আজকালকার যুগে বনশ্রুতি এই মেন্টারেরই অভাব। এখন শুধু নিজেরাই ভালো থাকবো, নিজেরাই গানটা করবো, বা আমি জানি না, আমি কন্ট্রাডিকশনে যাবো না, যে তোমাকে নিয়ে এসছি আমি কোনো বিতর্কিত কথা বলবো না। বিষয় হচ্ছে তারপরে সুদিনদা তোমাকে শুরু করলেন, কিন্তু প্রথমে তো তোমাকে গান দেননি, কিচ্ছু দেয়নি। বললো যে তুমি সন্ধ্যা মুখার্জি গানটা গাও তো দেখি একবার। আমি তো গাইলাম, মায়াবতী মেয়ে গেলো তন্দা গাইলাম। তারপর যেন কীরকম যেন আমার কর্তাকে ইশারায় ডাকলো, বলা একে তো তৈরি করতে পারবো না, এ তো নিজেকে সন্ধ্যা মুখার্জি ভাবছে। ওই অল্প বয়স 65 সালে। বলে সুদিনদা আপনার কাছে নিয়ে এসছে, আপনি একটু দেখুন না যদি। বলে ঠিক আছে, আমি ওকে তৈরি করে দেবো। এই যে ভাবনাটা তৈরি করে দেবো, একে এইভাবে গাবো। তারপরে বললো যে তুমি ক্লাসিক্যাল শিখেছিলে একটুখানি? মানে হ্যাঁ। বলে তাহলে সাগিরুদ্দিন খাঁ আর উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে যাও, ওটাও তুমি চর্চা রাখো। আমার সেখানে উনি ভর্তি করে দিলেন। ওনারা তখন কী করতো, যে একটা ভালো শিল্পী তৈরি করার দিকে ওনাদের ঝোঁকটা বেশি ছিল। তা এই গানটা যখন আমি এই যে গাইলাম, আমি তো এসে গল্প করতাম যে সুদিনদা আজকে সাংঘাতিক ঘটনা ঘটেছে, গতকাল রাত্রি। কী হয়েছে? বলে আমি গান গাইছি দুর্গাপুরে, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। এখন আমার কর্তাও হাত বাড়িয়েছে, ইয়ে থেকে গান হয়ে গেছে, সিঁড়ি থেকে নাববাজনের কর্তা হাত বাড়িয়েছে, আর একটি ছেলেও হাত বাড়িয়েছে। আর অত অন্ধকারে আমি বুঝতে পারছি না। আমি ধরেছি তো সেই ইয়ং ছেলেটা, আমিও তো ইয়ং। আমাকে বাড়িতে এসে বলছে, আমি হাতটা বাড়ালাম, তুমি তোমার হাত ধরে নিতে কী হয়েছে, একটা ভাইয়ের হাত ধরেছি তো। এই কথাটা বলার জন্যই অন্ধকারকে ভয় করে এসো না তোমরা হাত ধরি। ওরা না
ভীষণ ব্রেনে ভেতরে ঘোরে যে কিভাবে গানটা তৈরি করব। সিচুয়েশনের হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সুদিনদাই লিখলেন। আচ্ছা, এই গানের কথাটা সুদিনদা লিখলেন এবং ওই সালটা বলছি, জন্মাওনি তো তুমি ঠিকই, 70 সালের গান। ওরে বাবারে, 1970 সালের গান। দেখো না, মানে কি মিউজিক, কি বিট। হ্যাঁ, এইসব দেখো লিখে রেখেছে, কত সাল, কি তাল, কোন স্কেল, কত সালে বেরিয়েছে, কোথায় হয়েছে, সব মানে এমন করে লিখে গেছে না যে আমার বলতে কোনো অসুবিধা নেই। এরপরে তারপরে মানে গানটা কিভাবে পেলে, প্রথম গান কি পেলে সেটা শুনবো। সেইটা একটা অডিশন দিলাম তো, সেও একটা মানে দারুণ ঘটনা। মাঝে মাঝে ফোন, আমি যেখানে কোনো চ্যানেলে বসি তখন বলে, দিদি আপনি একটু সোনারপুরের ঘটনাটা বলুন। সোনারপুরে গান করতে গেছি 68 সালে, 68 না 66 সালে। আমি তো সন্ধ্যা মুখার্জি গান গাইছি। আর কি হয়েছে দেখি, ধনঞ্জয় ভট্টাচার্য উদ্যোক্তাকে বললেন, ওই মেয়েটিকে ডাকো, সবসময় ওই মেয়েটিকে ডাকো। আমি নমস্কার করলাম, তুমি কার গান গাইছো? আমি, কেন, সন্ধ্যাদির গান গাইছি। সবাই আমার সন্ধ্যাদি বলে। কিচ্ছু বললেন না, তোমার গান নেই। আমার কোথায় গান? সবাই তো কলকাতায় পা দিয়েছি, আমার কোথাও গান টান আমার কিচ্ছু নেই। সন্তোষ সেনগুপ্তকে, এইচবি সন্তোষ সেনগুপ্তকে লিখে দিলেন। মেয়েটির গলাটার মধ্যে বেশ একটা পার্স আছে, গলার মধ্যে একটা আধুনিক বাংলা গানের জন্য ঠিক, ওর একটা অডিশন নাও। তা আমি সুদিনদার কাছে যে গান শিখেছি সেই গানে অডিশন দিলাম, সেই গানেই পাশ করলাম। শোনাই? একদম সেই গানটাতেই শুনবো। আজকে এই দিনটা আমি বলেছিলাম না যে আমাদের প্রত্যেকের কাছে এটা খুব পরম প্রাপ্তির দিন, তার কারণ আজকে বনশ্রীর সঙ্গে অনুষ্ঠান করা মানে, আপনাদের এই অনুষ্ঠানটা শোনা মানে এমন অনেক অজানা তথ্য আমাদেরকে ঋদ্ধ করবে, যেটা আমাদের সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। এই যে গল্পগুলো, কিভাবে বনশ্রী অডিশনে দিলেন, কিভাবে তিনি কোন গান দিয়ে তার নিজস্ব গানের পথ চলা শুরু হলো, এই ইতিহাসগুলো কিন্তু সত্যি সত্যি আমাদের সকলে জানা ছিল না। চলো যাই। আমার অনেক, তোমার গান থেকে বোধহয় আমার কথা বেশি তোমায় শুনতে হবে, কারণ এরকম সুযোগ তো হয়। হ্যাঁ, 2 ঘন্টার ধরে আমি যা পেয়েছি, তোমাদের ভাইদের বলছি, কল্পনার বাইরে। তুমি হিন্দির কথাও বলছো। হিন্দি গান তো শুনবোই, কারণ তুমি হিন্দি গানও গেয়েছো। কিন্তু একটা জিনিস বলবো, আজকে বনশ্রী কিন্তু চাইলে মুম্বাইতে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে ওখানেই থেকে যেতে পারতেন, প্রচুর হিন্দি গান আমাদের উপহার দিতে পারতেন, কিন্তু বনশ্রী কোথাও যেন বাংলার মাটিকে বড্ড বেশি ভালোবাসেন। সেই গল্প শুনবো। হ্যাঁ, আঁকড়ে ধরেছো এখনো পর্যন্ত। চলো, তুমি যেটা অডিশন দিয়েছিলে HMV-তে। নদী জল চল চল, ঢেউ ভাঙে উচ্চল, বৈঠার সম্বল দিয়ে চল নিয়ে চল, তাই বুঝি তুই চঞ্চল। সজনী দেখে যা, উথালি পাথালি হলো মন। সজনী দেখে যা, উথালি পাথালি হলো মন। এই কোলো ফুল আমার দুকুলে ভাঙন, চোরাই বালিতে যেন ডুবেছে চরণ। উথালি পাথালি হলো মন। সজনী দেখে যা, উথালি পাথালি হলো মন। ও নদী কেমনে বলি কি ব্যথা আমারি, ও নদী কেমনে বলি কি ব্যথা আমারি, তোরে কি বোঝাবো তুই ঢেউয়েরই কারবারি। নদী জল চল চল, ঢেউ ভাঙে উচ্ছল, বৈঠার সম্বল দিয়ে চল নিয়ে চল, তাই বুঝি তুই চঞ্চল। সজনী দেখে যা, উথালি পাথা
ভরা যৌবনে আর কি হবে সজনী, কাঁদিয়া কাঁদিয়া যাবে দিবস রজনী, এ ভরা যৌবনে আর কি হবে সজনী, ও যে আমার চোখের জল মেঘ হয়ে আসে, ও যে আমার চোখের জল মেঘ হয়ে আসে, আমারে ছাড়িয়া বন্ধু যায় পরবাসে, নদী জল ছল ছল ঢেউ ভাঙে উচ্ছল, ওইঠার সম্বল নিয়ে চল তাই বুঝি তুই চঞ্চল, সজনী দেখে যা উথালি পাথালি হলো মন, সজনী দেখে যা উথালি পাথালি হলো মন, উথালি পাথালি হলো মন। এই অডিশনটাই কি তোমার জীবনের মাইলস্টোন? একদম। তারপরে ফিরে এলে অডিশন পাস করলে? অডিশনে ওখানেই গান গাইলাম, প্রথমে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইলাম নলিনী সরকার স্ট্রিটে, ওখানে একটা অফিসে। সন্তোষ সেনগুপ্ত বললো তোমার গলাটা ঠিক বুঝতে পারছি না, তুমি দমদমে এসো, মাইকে দেখি গলা। মাইকে শুনে ওনারা বললেন যে হ্যাঁ আপনারা এর রেকর্ড করতে পারেন। পুজোর গান ফার্স্ট গান কোনটা হলো? ফার্স্টটা পরে একটা সুদিনদা চলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তারপরে বলো, এবার সুদিনদা তো তখন তোমাকে এই গানটা সুদিনদাই দিয়েছিলেন যে এটা অডিশনের জন্য? আমি তো ছাত্রী, তো গান শিখছি তো। এটা তো হেমন্তদা গেয়েছে আর সুশান্ত। আমি বলছি সুদিনদাই কি এটা তোমাকে সাজেস্ট করেছেন যে এটা তুমি অডিশনের না জন্য? না, আমারও ব্রেন শার্প। আমি দেখলাম শুধু গলা এইটাই ভালো গাওয়া। তারপর ছেলে মানুষ 65-66 সালে আমি বললাম যে সুদিনদা আমি তো দিয়ে এলাম অডিশন, আবার রেডিও তো এইটাই অডিশন দিয়েছিলাম। আচ্ছা। তা বললো আমার তো পাস করেছি, চিঠি এলো, ছোট্ট একটা চিঠি, তখন পোস্ট কার্ডে আসতো যে তুমি পাস করেছো, তুমি সুরকার হিমাংশু বিশেষ, তখন জয় জয়কার হিমাংশু। আর আমার তো গলায় দেখেছো কী ধরনের গান আমি গাই, আমি ওই রকম করে টেনে টেনে এরকম করে আমি গাইতে পারি না। আমার ডবল দাদরা কাহার বা এইটা আমার একটু মানে ওয়েস্টার্নাইজ সং বা একটু বিটের মিউজিক তুমি তখন মানে তোমার গলায় তখন অন্যরকম। কারণ আমার তখন কি সত্যি কথা বলবো, তখন সন্ধ্যা মুখার্জি তো মন থেকে সরে গেছে। সেটা সুদিনদা আমাকে তো ভালো করে যে বনশ্রী ও সুদিন তুমি সন্ধ্যা দিয়ে একজন, আর দ্বিতীয় সন্ধ্যা, দ্বিতীয় মান্না, দ্বিতীয় হেমন্ত আর হবে না, তুমি ওখান থেকে সরো। তাই মানে কার গান গাইবো? তখন আমাকে বললেন তুমি গাও না, তুমি কার আমি হেমন্তদার গান জানি, মান্নাদার গান জানি, রফি সাহেবের গান জানি, এইসব জানি বলে এগুলো গা। তখন কিন্তু তনুশ্রী আমাদের 4খানা করে গান, 5টা বোধহয় গেয়েছি মনে নেই। 4টে গান থেকেই বিভিন্ন জায়গা থেকে অর্গানাইজার এসে বসে থাকতো, এসে বলতো মেয়েটিকে আমাদের অনুষ্ঠানে গাইতে হবে। টাকাটাও বলবো কিছুই পাই না, কিন্তু লোক পাচ্ছি তো, শ্রোতাদের যে পাচ্ছি, ওটাও তো বিরাট। মঞ্চে দাঁড়িয়ে সামনে অগণিত মাথা, ওরে বাবা, ওর কি মানে হাততালি, আমার কর্তার তৈরি করছে, খুব হাসছে, বলছে দেখো তুমি দেখছো তো সুদিনদার কথা শুনেছো। তারপরে সুদিনদা আমাকে বলেন তুমি রেডিওতে, আমার বাবা না ক্লাসিক্যালটা দিয়ে যায়নি, জানে তো করবে না, সে সব আধুনিক রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত, ভজন এগুলো দিয়ে গেলে এগুলো সব কটাতেই পাশ করলাম। আর সুদিনদা বললেন যে এক কাজ করো, তুমি এইসব সাবজেক্টে গান, আমি যেমন আধুনিক শেখাচ্ছি তুমি এইসব সাবজেক্টে গানও শেখো। যেমন রামানুজ দাশগুপ্তর কাছে নজরুল, তারপর যামিনী গাঙ্গুলির ভাইপো কমল গাঙ্গুলির গীত ভজন স্টক খুব ছিল। মানে ওগুলো আমার কথা জানো তো বিরক্ত হতো না, দেখতাম যে চলো চলো ওখানে নিয়ে যায়, চলো চলো ওখানে নিয়ে যায়। মানে কীভাবে যে আমাকে, মানে ও একটা গুরু বোধহয় আমার। একদমই, আমি তো বললামই তোমাকে আজকে তৈরি করা, এই যে আজকে আমাদের সামনে তোমাকে আমরা পেয়েছি একটা লেজেন্ড হিসেবে, একটা এরাকে তুমি রিপ্রেজেন্ট করছো, এটা মানে একদম শান্তিদা হাতে করে তৈরি করেছিল। এটাই মানে তুমি হয়তো তোমার অনেক গুরু যাদের কাছে তুমি গান শিখেছো, কিন্তু
তোমাকে ওই যে বিয়ে করে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসার পর থেকে ওই পছন্দের মধ্যেই ওনার ইচ্ছেটা লুকিয়েছিল, এটা বাস্তব কথা। তাহলে তুমি বলো না মাঝখানে একবার একবার বাঁ দিকে একবার ডান দিকে, কিন্তু সেই তুমি। হ্যাঁ বলছি, এখনো বলে, এখন চলে গেছো শান্তিদা আমাদের কি খুব খারাপ গলা ছিল। বলে, না না তোমার দাদা আমাকে দেখতে বলেছে, আমি তো দেখিনি, আমার মা ভাইরা দেখে এসছে। একবার ডান দিকে বসছে, তখন আমি আধুনিক গেছি, মাঝখানে কোনো হিন্দি ভজন টজন গাইছে, পছন্দ হয়নি। আজকে ভালোই হয়েছে, পছন্দ হয়নি, আমাকে করেছে পছন্দ, আমি গান গেয়ে যাচ্ছি। এবারে চলে যাই গানে, তারপরে বলো সুদিনদার সাথে তোমার প্রথম গান কি? সুদিনদা তোমাকে প্রথম গান কিভাবে দিলেন আর সেই গানটা? হ্যাঁ আমি বললাম সুদিনদা এমন গান দিন, লোকে আমায় ডাকো, বলছে যে তুমি কীরকম গান চাইছো না, আমাকে কিন্তু ওইসব টেনে টেনে গান আমি গাইবো না, আমাকে এমন রিদিমের গান দিন। বলে একটা কাজ করি, তোমার ঠিক আছে আমি তোমায় দিচ্ছি, বসো। বলে উনি ঘরে গেলেন, গিয়ে প্রথমে আমার গানের উপরে, আমার কিন্তু ফাউন্টেন পেনের কালির উপরে আমার ট্রেনিং হয়েছিল। হঠাৎ দেখি লাল কালো আর সবুজ নিয়ে এলেন, ঠিক সবেতে লাল আর কালো, আমার কিন্তু এখনও সব মনে পড়ছে ওই কথাগুলো। শুনিন না এটা কী নোটেশন, লাল কালো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছেন, বলছে সব খারাপ, সব খারাপ, গলা কাঁপে, উচ্চারণ খারাপ। দারুণ, তাহলে কী হবে, কখন সবুজ আসবে? বলে সবুজ আসলে আমি তোমার গান করব। 70 সালে গান করলেন এটা, নিয়ে বাজা। সুরিন্দার গান বাজাতে তোরা খুব খুশি না রে? আর এখানে যারা বাজাচ্ছে বাজনা তারা কিন্তু কেউ সেই সময় ছিল না, জন্মায়নি। আমি সেটাই বলতে চাইছিলাম, মানে ওরা কিন্তু এই মিউজিকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে এই গানগুলো শুনে শুনে আমাদের কানে এমনভাবে বসে গেছে, তো এটা মানতেই হবে। চলো তোমার 69 সুরিন্দার এলো। তনুশ্রী, আমি যা পেয়েছি না, আমাকে সবাই বলে আপনার ক্ষোভ নেই। আমি ক্ষোভ কেন থাকবে? 40-45 বছর ওপর গান করছি, বলো তুমি ক্ষোভ কেন থাকবে? হ্যাঁ একটু একটু গান পাইনি, তাতে কী হয়েছে? শ্রোতা পেয়েছি, প্রচুর গান হয়েছে, খাতা ভর্তি গান। হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ, বাঁচতে যদি চাস রে তবে প্রাণটা ফেলে হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ, বাঁচতে যদি চাস রে তবে প্রাণটা ফেলে বাঁচ। হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ, বাঁচতে যদি চাস রে তবে প্রাণটা ফেলে বাঁচ। শূন্য করে আনন্দেতে নাচ। হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ, বাঁচতে যদি চাস রে তবে প্রাণটা ফেলে বাঁচ। সময় দেখে সৎ, বিপদ ছেড়ে পথ, পরখ করে দেখ না কেন নিজের ভবিষ্যৎ। সময় দেখে সৎ, বিপদ ছেড়ে পথ, পরখ করে দেখ না কেন নিজের ভবিষ্যৎ। বন্ধু ছেড়ে বন্ধরে ভিড়িলে কি আর মন্দরে। বন্ধু ছেড়ে বন্ধরে
ফেলে রাখ না তুলে ভালোবাসার ছাঁচ, হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ, বাঁচতে যদি চাস রে তবে প্রাণটা ফেলে বাঁচ, হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ, বাঁচতে যদি চাস রে তবে প্রাণটা ফেলে বাঁচ, প্রাণটা ফেলে বাঁচ, প্রাণটা ফেলে বাঁচ। অঙ্কন মাঝখানে একটা পোর্শন বাজালো, আমি মনে মনে ভাবছিলাম কোথায় তখন অঙ্কন ছিল যখন এই গানটা তৈরি হয়েছিল, কিন্তু কি অসম্ভব ভালো বাজালো না ওই পোর্শন। হ্যাঁ, ওরা যা বাজাচ্ছে না মনে হচ্ছে ওরা গান খুবই শোনে। ও বাবা, ওরা একদম তৈরি, মানে ওরা ওদের যা প্রশংসা, তুমি যদি ফোন নিতে দেখতে, মানে ভূয়সী প্রশংসা ওদের। আর না, ওরা না হলে তো আমি তো মনে করি ওরাও শিল্পী, কারণ ওরা না হলে, কারণ একটা তো গ্রুপ না, সেই গ্রুপের মধ্যে কোনো একজনকে বাদ হয়ে গেলে তো হবে না। আমি তোমার কাছে এই গল্পটাও একটু শুনবো, তখন যারা বাজনা বাজাতেন তাদের সঙ্গে সুধীন দাশগুপ্ত মানে কীরকমভাবে তাদের তৈরি করতো, তাদেরকেও তো তৈরি করতে হতো। তবলা যিনি বাজাচ্ছেন, একটু সেই গল্পটাও শুনবো, আর কতটা স্ট্রিক্ট ছিলেন তিনি। সুধীনদা খুব ঠান্ডা মানুষ ছিলেন, খুব। আর সুধীনদার সঙ্গে ছিলেন পরিমল দাশগুপ্ত, ওনার ভাই ছিল। তখন ডোভার লেনে উনি ফ্ল্যাট কিনে চলে গেলেন যতীন দাস রোড থেকে। তা আমাকে বলতেন, কেন আমি না সত্যি কথা বলতে তনুশ্রী, আমার কর্তা বলতো সংসার সংসার থাক, তুমি চলো সুধীনদার ঘরে গান টান শুনো, দেখো অনেক কিছু তুমি শিখতে পারবে। তা ও আমাকে দিয়ে অফিস যাওয়ার সময় ওকে আমাকে দিয়ে চলে যেত। সুধীনদা বলতো তাহলে আজ এখানে দেখো, আজ অনেক গান টান করবো, আজকে মুলকিদা, ওয়াইস মুলকি, রাধাকান্ত নন্দী, বাঁশি বাজাতেন অলোকনাথ দে, তারপরে গিটার হচ্ছে খোকন, খুব মানে যন্ত্র। এই যে হীরা ফেলে গান তোমরা জানো না, জিমি বলে ওই যে ট্রাম্পেট নাকি, হ্যাঁ এটাতে এই, হ্যাঁ উনি পাঞ্জাবি না নেপালি না উনি, তুমি একটু জানো বোধ হয়। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু হতো ওই ভিবাসারার পাশে যে, হ্যাঁ ভিবাসার পাশে যে স্টুডিওটা হিন্দু, ওখানে আমরা রিহার্সাল দিতাম। কারণ হচ্ছে কি ফ্ল্যাটে রিহার্সাল দেওয়া হতো একটা অসুবিধা, একটা মুলকিদা যেতেন অ্যাকর্ডিয়ন নিয়ে, বলতেন যে আজকে তোমার এই গানে দেখো, কি আগে থেকে মিউজিকটা শুনিয়ে দিতেন। আর তখন ডাইরেক্ট ওই এখন যেমন 2 লাইন গিয়ে চলে গেলাম দুর্গাপুরে ফাংশন করতে, আবার ফিরে এসে তারপরের দিন 2 লাইন, এ তো তখন চলতো না। তখন গানটা 1 মাস 2 মাস ধরে রিহার্সাল হতো। 1 মাস 2 মাস তো ছোটো বলছো, আরও খালি উনি তো ওনার কী ব্যাপার বলতো, উনি ভীষণ মানে খুব পোলাইট ছিলেন, খুব ভীষণ সুন্দরভাবে চেষ্টা করতেন যে গানটা যাকে দেবো সেটা তার গলায়। আমার গলায় কি বলো তো ঠিক দিয়েছে তো গান, আমি চেয়েছিলাম এই গানটা, বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আমার গলায় মানাতো না। কি বললেন সুধীনদা তুমি যখন চাইলে? আমি বললাম যে এটা আজকে তুমি বাড়ি যাও, এটা তোমার গান নয়। তাহলে আমি কি করতে সুর করতে বসেছি। আর বৌদি, সুধীনদার বউ মঞ্জুশ্রী, উনিও না ভীষণ হেল্প করতেন। আর আমি না আরও যদি শিখুক আর যেই শিখুক, আমি যেন ওনার খুব কাছের একজন ছাত্রী ছিলাম। সুখ দুঃখের কথা তো হতো, আর খুব খেতে ভালোবাসতেন। আজকে বলো শোনো, আজকে আশা ভোসলের গান তৈরি হবে, আশা তুমি শোনো গানটা। আশা ভোসলে মানে সবই তো আশাকে দিয়ে গাইয়েছেন, আরতি দিয়ে আগে গিয়েছিল। আমার কপালটা তখন অতটা খোলিনি, কিন্তু আমি গানগুলো তুলতাম, যার জন্য সেই সময় আমি কিন্তু আশা ভোসলে মান্নাদার গানগুলো ফাংশনে গাইতাম। তারপরে আমাকে বলেন যে শোনো আজকে এইটা তুমি নিয়ে যাও, আবার কালকে একটা গান তোমায় দেবো। মানে তখনকার দিনে এই যে হিট হচ্ছে না, গান লাগছে না কেন, 2খানা গান সুধীন দাশগুপ্ত হলেও 1খানা সুর করবে, মানে যে করবেন সব একা। এখন যেমন অনেক গান একজনই করছে, সুধীনদা 2টো গান আমার করলেন, এইটা করলেন, আর ছি ছি কি কাণ্ড করেছি, সুখের ঘরের চাবিটাকে। আর আমি খুব মানে বলতাম সুধীনদাই হয়েছে, সুধীনদাই হয়েছে, কখন যে ছোট ছোট করে লিখে রাখতেন খাতায়, ওইগুলো খুব কাজে দিত। মানে সেই ঘটনার মানে
মানে ও ঘটনার অনুমানটাকে মাথায় নিয়ে পুলকদাকে বলতেন যে এই গল্পটা, এই গল্প। আর পুলক বন্দ্যোপাধ্যায় সেটাকে কথায় লিখতেন, আর সেইটাই গান হয়ে তৈরি হতো মূলত, তাই তো? মূলত একদম বাবা, আমি যাই না তুমি আজকে তোমার 1-2 ঘন্টায় শেষ হবে কিনা, আমি না সেটাই। অনেক কিছু মানে আমরা না বনশ্রুতি একটা ছোট্ট বিরতি 100 নিচ্ছি, বার। একদম আমি কথা দিচ্ছি, খুব ছোট্ট বিরতি, ছোট্ট বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে। আমাদের সময়টাকে তো মাথায় রাখতে হবে, খুব ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।